আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জ্বালানির মূল্য বৃদ্ধিতে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়তে পারে বললেন তথ্য উপদেষ্টা। নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে 40 লাখ ফ্যামিলি কার্ড। সরকারি নানা উদ্যোগের পরও দুর্ভোগ কমছে না গ্রাহকদের। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে 2 দিন ভার্চুয়ালি বিচার কাজ চলবে সুপ্রিম কোর্টে। সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট বরাদ্দ না দিতে সরকার ও বিরোধী দল একমত। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা 53 প্রার্থীর। 3 মাস অন্তর সম্পাদকদের সাথে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। উদার গণতন্ত্রের পথে হাঁটলে সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি নোয়াবের। এবং শান্তি চুক্তি না মানলে ইরানে আবারও বোমা হামলা শুরুর হুঁশিয়ারি ট্রাম্পের। আমেরিকার জন্য বড় চমক অপেক্ষা করছে পাল্টা সতর্কবার্তা গালিবাফের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জ্বালানির মূল্য বৃদ্ধিতে পরিবহন ভাড়া ও জিনিসপত্রের দাম বাড়তে পারে, তবে সরকার তা সমন্বয়ের চেষ্টা করছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে নতুন করে 40 লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এদিকে বাণিজ্যমন্ত্রী জানান, তেলের দাম বাড়ানোর সুযোগে বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ইনিংসের শুরুতেই ছক্কা মারার কৌশল নিয়েছে বিএনপি সরকার। দেয়া হয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড, ইমাম মুয়াজ্জিনদের ভাতা। খনন করা হচ্ছে খাল। তবে বিদ্যুতের লোডশেডিং, জ্বালানির ভোগান্তি আর মূল্যবৃদ্ধির বাউন্সার কিছুটা বেকায়দায় ফেলেছে সরকারকে। সেটা স্বীকার করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, এতে জনগণের উপর চাপ পড়বে, তবে তা সমন্বয়ের চেষ্টা করছে সরকার। জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে এটা বলে রাখা ভালো। কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। একটা সরকার কিন্তু ব্যবসায়ীদেরও সরকার। যে মানুষটা বাস চালান, যে মানুষটা ট্রাক চালান, তিনিও এই রাষ্ট্রের নাগরিক। এই সরকার কিন্তু তারও সরকার। সরকারের কাজটা কি? সরকারের কাজ হচ্ছে দুই পক্ষের মাঝখানে থাকা। সবাই আবার সরকার কিন্তু কারো পক্ষ না, সরকার সবার সরকার। সরকার চেষ্টা করবে এমন একটা পয়েন্টে আসা যেখানে সবার কম ক্ষতি হয়। আমরা খেয়াল করি। তিনি জানান, নিম্ন আয়ের মানুষদের কষ্ট লাঘবে নতুন করে 40 লাখ ফ্যামিলি কার্ড দেয়া হবে। এর জন্য বাজেটে লাগবে 14,000 কোটি টাকা। সামাজিক প্রোগ্রাম বাড়ানোই IMF-এর ঋণ আটকে গেলেও চিন্তিত নয় সরকার। এই বাজেটে আমরা 40 লক্ষ মানুষকে নতুন ফ্যামিলি কার্ড দেব, যাতে প্রায় 13 থেকে 14,000 কোটি টাকা বরাদ্দ হবে। এবং আপনারা কেউ কেউ পত্রিকায় হয়তো দেখেছেন, এই বরাদ্দ রাখার জন্য IMF-এর সাথে সম্ভবত আমাদের নেগোসিয়েশনে কিছু ইস্যুস তৈরি হয়েছে। কিন্তু সরকার জনগণের সবচেয়ে ভালনারেবল, সবচেয়ে দরিদ্র জনগণের পাশে থাকার জন্য এই সিদ্ধান্তে কিন্তু অটল থাকবে। তথ্য উপদেষ্টা জানান, দেশে প্রায় 2 লাখ টন জ্বালানি তেলের মজুদ আছে। অতিরিক্ত চাহিদার কারণেই ভোগান্তি কমছে না। মজুদের খুব বড় সংকট নেই, সাপ্লাইয়েরও খুব বড় সংকট নেই। আরও জাহাজ আসছে। সংকটটা আসলে আমাদের চাহিদা ভীতি অথবা ব্যবসা। আমরা জানি এখনো এগুলো অবশ্যই সরকারের দায়িত্ব দেখভাল করার। কোনো জায়গায় বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে, সুতরাং এই জ্বালানি নেওয়ার প্রবণতা বেড়েছে। সংকটটা আসলে মূলত সেটা থেকে হচ্ছে। এদিকে বাণিজ্য মন্ত্রী জানান, তেলের দাম বৃদ্ধিতে বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না। কেউ সিন্ডিকেটের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সরকার মানুষের মনোনীত নির্বাচিত সরকার। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন। এটি নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। নিত্যপণ্যের যথেষ্ট মজুদ আছে বলেও জানান তিনি। আমাদের আমদানি পরিস্থিতি স্থিতিশীল আছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সরকার জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদের কথা বললেও দুর্ভোগ কমছে না গ্রাহকদের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল। রাজধানীর বেশ কিছু পাম্পে ফুয়েল অ্যাপ ছাড়া তেল না দেয়ায় নতুন করে তৈরি হয়েছে ভোগান্তি। সম্প্রতি বিশ্ববাজারের সাথে সমন্বয় করে সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়।
এ সুযোগে পরিবহন মালিকরা যাতে অযৌক্তিক ভাড়া বৃদ্ধি করতে না পারে সেদিকে সরকারকে নজর রাখার দাবি জানিয়েছেন যাত্রীরা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। একদিকে তীব্র রোদ, অন্যদিকে জ্বালানি সরবরাহের দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নাজেহাল অবস্থা গ্রাহকদের। ৮ থেকে ১০ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে হতাশা নিয়ে ফিরতে হচ্ছে তাদের। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও পাম্পগুলোতে দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ সারি। নির্দিষ্ট কিছু পাম্পে তেল দেওয়ার কারণে এই লাইনটা দীর্ঘ হয়ে যাচ্ছে। তেল নিয়ে এরা বিক্রি করে বাইরে মনে হয়, এই কারণে এই অবস্থা। ডেপোতে তেল সাথে ঠিক আছে, কিন্তু আমার পাম্প তারা কি তেল কি আনতেছে কিনা নাকি অন্য কোনো জায়গায় মজুত করতেছে। তবে রাজধানীর বেশ কিছু পাম্পে ফুয়েল অ্যাপ ছাড়া তেল না দেয়ায় নতুন ভোগান্তি তৈরি হচ্ছে বলে অভিযোগ মোটরসাইকেল চালকদের। ফুয়েল পাসের বাইরে কাউকে দিতেছে না, 1 লিটার হাফ লিটারও দিচ্ছে না। ফুয়েল পাসের বিষয়ে আরো 1 সপ্তাহ আগে থেকে বলা হয়েছে ফুয়েল পাসের মাধ্যমে তেল দেওয়া হবে। যারা সচেতন তারা তো অ্যাক্টিভ আছেই। ফুয়েল পাসে তেল দিচ্ছে, এটা একটা ভালো, আমি এটাকে সাধুবাদ জানাই। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর জনমনে পরিবহন ভাড়া বৃদ্ধির নতুন শঙ্কা তৈরি হচ্ছে। এখন ডিজেলের দাম বাড়লে তো আমাদের প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যাবে। তেলের দাম বাড়ছে, সরকার নির্ধারিত ভাড়া করে দিবে, তারপর আমরা যতটুকু ডিসকাউন্ট দিয়ে কমায় রাখতে পারি করব। যাত্রীদের দাবি বাস ভাড়া বাড়ানো হলেও তা যেন যৌক্তিকভাবে বাড়ানো হয়, অন্যথায় সার্বিক জীবনযাত্রায় এর প্রভাব পড়বে। ভাড়াটা যাতে আমাদের সমঝোতা থাকে বা কিভাবে বাড়াইলে আমরা সবাই মিলে চলতে পারবো। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাল্টে দিচ্ছে অর্থনীতির হিসেব নিকেশ। দেশের মানুষ যাতে এই সংকটে খুব বেশি ভোগান্তিতে না পড়ে সেজন্য সরকারের বিচক্ষণতা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে 2 দিন বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়ালি বিচার কাজ চলবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে ভার্চুয়াল আদালত পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ আইনজীবীরা। এ সময় তারা বলেন, জাতীয় সংসদে জানানো হয়েছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ এই অজুহাত দেখিয়ে ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারকে হেয় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। ক্ষমতাসীন সব সরকার বিচার বিভাগের স্বাধীনতার কথা বললেও তা বাস্তবায়ন করে না বলে মন্তব্য করেছেন আইনবিদরা। বলেন, বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীন করতে আরও ভালো আইন করে তা বাস্তবায়নের আশ্বাস দিলেও সেটার উপর আস্থা আনা যাচ্ছে না। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। বিচার বিভাগের স্বাধীনতা, সংস্কার ও সাংবিধানিক বাধ্যবাধকতা শীর্ষক এই আলোচনা সভায় বক্তারা বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে আদালতের নির্দেশনা বাস্তবায়নে ক্ষমতাসীন সরকারের অনীহা প্রকাশ পাচ্ছে। কেউ যাতে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার 2টি আইন করতে চেয়েছিল উল্লেখ করে আইনবিদরা বলেন, নির্বাহী বিভাগ যাতে বিচার বিভাগের উপর প্রভাব ফেলতে না পারে সেজন্য সরকারকেই বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। গণভোটের তৃতীয় প্রশ্ন যেটা ছিল, আরও 30টি যে সংস্কার প্রস্তাব আছে সেটার সাথে আপনি একমত কিনা? আপনার হাত তুলে আমাকে বলেন, কয়জন আমাকে বলতে পারবেন ওই 30টা প্রস্তাব কি ছিল? কেউ পারবেন না। হ্যাঁ না, আমি এটা জানি, কিন্তু কিসের জন্য হ্যাঁ দিচ্ছি এটা আমি যদি না জানি তাহলে আই এম নট শিওর ওই ভোটের কতদূর মূল্য আছে। শিরি শারমিন কোশ্চেন অনুযায়ী তো সে তো স্পিকার, তো তাকে এইভাবে হেনস্থা করা, এর বাইরে আমাদের লজ্জায় আমরা মাথা দেখাতে পারি না। এটা মহিলা তো সে এমনি বিল পেতে পারে, ওইখানেই আপনি বিল দিলেন না কেন তাকে? এদেরকে যদি আপনি নির্যাতন করেন বা অপমান করেন, এটা জুডিশিয়ারিকে অপমান করেন, জাতিকে অপমান করেন। 3 মাসে একবার সম্পাদকদের সাথে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে একথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন সরকার প্রধান। তিনি জানান, বিনা কারণে কোনো সাংবাদিক যাতে হেনস্থার শিকার না হয় সেই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। উদার গণতন্ত্রের পথে হাঁটা অব্যাহত থাকলে নোয়াবের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংগঠনটি। বৈঠকে অতীতের সরকারের মতো গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হয় এমন কিছু বর্তমান সরকার করবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে ওয়েজ বোর্ড সরকারের কাছে সংবাদপত্রের বকেয়া বিল নিয়েও আলোচনা হয়।
বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে। মঙ্গলবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সাথে বৈঠক করে। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং এর সঙ্গেও পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব আরোপ করেন উভয় পক্ষ। বিএনপি মহাসচিব বলেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে সবার আগে বাংলাদেশ নীতিতে বৈশ্বিক সম্পর্ক এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। তিনি এক চীন নীতির প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। রোহিঙ্গা ইস্যুতে মির্জা ফখরুল বলেন, এই মানবিক সংকট মোকাবেলায় চীনের অব্যাহত সহযোগিতা গুরুত্বপূর্ণ। এছাড়া তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট বরাদ্দ না দেওয়ার ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেছে সরকার ও বিরোধী দল। সংসদে এ নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমন মনোভাব তুলে ধরেন। এছাড়া উপজেলা পরিষদের সংসদ সদস্যদের জন্য আলাদা অফিস দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বক্তব্য দেন অনেকে। এদিকে এলপিজির গ্যাসের দাম মাত্রাতিরিক্ত না বাড়িয়ে তা সহনীয় রাখতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আখতার আহমেদ। এদিন প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। পুঁজিবাজার সংস্কারে কমিশন গঠনের পরিকল্পনার কথা জানান তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সংসদ নেতা নির্বাচিত হয়েছেন, আমাদের পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে প্রথমেই দুইটা অনুশাসন দিয়েছেন যে আমরা এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রতিনিধি অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। সেই হিসাবে তিনি অনুশাসন দিয়েছেন। একটা আইন আছে, এটা সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সংসদ সচিবালয় থেকেই লিড করবে। এই আইনে আমরা একটা সংশোধনী আনবো যে এই মহান জাতীয় সংসদের কোনো সদস্য আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। জন্য আমি এই কথাটা সংসদকে জানানোর জন্যই পয়েন্ট অফ অর্ডার দিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কেউ হাতের তালি দিল না মাননীয় স্পিকার, আমরা কিন্তু দুই হাতেই অফিসের জন্য দিলাম। হঠাৎ করে যে এলপিজির দামও বাড়ায় দেওয়া হলো, আমাদের যারা রান্নাবান্নার কাজ করতেছেন, বিভিন্ন উৎপাদনের কাজগুলো করতেছেন, তারা কিন্তু এই সময়টাতে ভালো করে এই রান্নাবান্নার কাজগুলোতে তারা করতে পারবেন না যদি এইভাবে এলপিজির দামগুলো বাড়তে থাকে। এই কারণে আমরা সরকারের কাছে এই বিষয়টাতে আহ্বান জানিয়েছি, যাতে করে যে দামটা বৃদ্ধি করা হয়েছে সেটা যেহেতু মাত্রাতিরিক্ত, এই মাত্রাতিরিক্ত দামটাকে কমায় নিয়ে আসে, যাতে একটা সহনীয় পর্যায়ে এটাকে নিয়ে আসা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে 53 জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন বিএনপি জোটের 36, জামায়াতের 13 ও স্বতন্ত্র 4 জন প্রার্থী। নারীর অধিকার প্রতিষ্ঠা সহ জনকল্যাণে শক্তিশালী ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন তারা। আগামী 22 ও 23 এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 29 এপ্রিল পর্যন্ত। জাতীয় সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 মে। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। সংসদীয় আসনের আনুপাতিক হার অনুযায়ী বিএনপি 36টি এবং জামাত জোট 13টি আসন পাওয়ার কথা, আর একটি আসন পাবে স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নেতৃত্বে দুপুর 12টার দিকে দলের প্রার্থীরা যান নির্বাচন কমিশনে। মনোনয়নপত্র জমা দিয়ে তারা বলেন, নবীন প্রবীণের সমন্বয়ে সংসদে শক্তিশালী ভূমিকা রাখবেন। আমি মনে করি এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তা ভাবনা করে হয়েছে। এই জন্য এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে, আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেই রকম ভূমিকা রাখতে পারবে। আগামী বাংলাদেশ বিনির্মাণে এদেশের উন্নয়নে আমি অংশীদার হতে চাই। বা আমাদের যে বর্তমান যে ডেমোগ্রাফিটা চলছে, এই ডেমোগ্রাফিতে নারীদের এবং ইউথদের একটা ভালো ভূমিকা আছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জাতীয় সংসদে যেতে চাই এবং সেখানে সেই জনগণের জন্য কিছু করতে চাই। অন্যদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলের প্রার্থীরা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। সংসদে গিয়ে জনকল্যাণমুখী কাজে ভূমিকা রাখার প্রত্যয় জানান তারা। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে
আমরা একসাথে কাজ করব, এটাই আমাদের কমিটমেন্ট ছিল। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের যে সমস্যা তাদের প্রতিনিধিত্ব করব। 22 এপ্রিল জামাত সমর্থিত 11 দলীয় জোট এবং স্বতন্ত্র জোটের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করবে ইসি। 23 এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে বিএনপি জোটের প্রার্থীদের। 12 মে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে নির্বাচন। আগামীকাল বিকাল 2টা থেকে 4টা এবং তার পরের দিন হচ্ছে 10টা থেকে 4টা। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং সময় এটা হচ্ছে 29 এপ্রিল বুধবার। এছাড়া রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 26 এপ্রিল, যা নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এটা আমি আপনাদেরকে অন রেকর্ডে বলে গেলাম। কর ফাঁকির প্রবণতা থেকে বের হয়ে সততার সাথে ব্যবসা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁওয়ে প্রাক বাজেট আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় অনলাইনে ভ্যাট দেওয়ার জটিলতা ও ব্যবসায়ের নানান সীমাবদ্ধতা তুলে ধরেন ইলেকট্রনিক্স খাতের ব্যবসায়ীরা। তরিক ইসলামের রিপোর্ট। 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়নের পূর্বে জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের ব্যবসায়ীদের সাথে এই প্রাক বাজেট আলোচনা সভা। এই সময় দেশীয় ব্যবসার প্রসার ও ব্যবসা পরিচালনায় বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। তুলে ধরেন কর অব্যাহতির সুবিধার বিষয়। ইন্ডিয়া এবং চায়না থেকে যদি স্যার 0% ডিউটিতে সে ট্রান্সফরমার নিয়ে আসে, তাহলে স্যার আমাদের অবস্থানটা কোথায় দাঁড়ায়? আমরা তো স্যার আসলে ম্যানুফ্যাকচারিং করবো কেমন? আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আমরা অনেক কম্পিটিটিভ। আর যেটাতে দেখা যাচ্ছে ইভেন চায়নাতেও লোক শর্ট আছে। সো চাইনিজ কোম্পানিগুলোতেও আমাদের লোক চাচ্ছে তারা, কিন্তু আমরা আমাদের এখানে সক্ষমতা করতে চাচ্ছি। পার কেজিতে $3 করে অ্যাসেসমেন্ট করেন, বাট অরিজিনালি ভ্যালু হচ্ছে $1। এটা তো গ্লোবাল মার্কেটের সিম্পল ইস্যু। এখানে সব ব্যবসায়ীদের এটা প্রয়োজন স্যার, কিন্তু ওটা স্যার আজ পর্যন্ত কিন্তু কমে নাই। এগ্রিকালচার হিসেবে দেখেন, কৃষি মেশিনারি পাম্পটাকে দেখেন, ট্যালি হয়ে যায়। আমরা অনেক বড় বড় কথা বলি। আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান সবাইকে কর দেওয়ার আহ্বান জানান। একই সাথে কর ফাঁকির প্রবণতা থেকে বের হয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন। আমাদেরকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। এই জাতিটা যদি ঋণ মুক্ত থাকতে চায় এবং দেশ যদি ঠিকমতো চলতে চায়, তাহলে আসলে আমাদের রাজস্ব লাগবে। A to Z সবাইকে রাজস্ব দিতে হবে। রাজস্বের ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে না। আপনাদের যেটা বললেন কমপ্লায়েন্সের কথা, যেটা বললাম, আমরা সহজ করে দিচ্ছি সবকিছু, যাতে আপনারা সহজে কমপ্লাই করতে পারেন। আইন কানুনগুলোকে যতটা সম্ভব আমরা সহজীকরণ করব। স্থানীয় শিল্পের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। বড় আকারে কিন্তু মিডিয়াকে জানান। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার একযোগে দেশের ৩,৮৮৫ কেন্দ্রে পরীক্ষায় বসে শিক্ষার্থীরা ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় পরীক্ষা অংশ নিয়েছেন ১৮,৫৭,৩৪৪ জন শিক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। এদিকে প্রশ্নপত্র পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। তবে রেজিস্ট্রেশন করেও প্রায় 4.5 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। তৌহিদুর রহমান তৌহিদ রিপোর্ট। জাতীয় নির্বাচন ও রমজানের কারণে এবছর মাসখানেক পিছিয়ে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার সকাল 10টায় শুরু হয় বর্তমান সরকারের অধীনে সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় পরীক্ষায় অংশ নেন 18,57,344 জন শিক্ষার্থী, যা আগের বছরের তুলনায় প্রায় 80,000 কম। এদিকে 2 বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করেও প্রায় 4.5 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। পরীক্ষা শুরুর ঠিক আগেই নগরীর রাস্তায় ছিল তীব্র যানজট। অভিভাবকদের অভিযোগ, যানজটের কারণে সকালে পরীক্ষা কেন্দ্রে আসতে পড়তে হয়েছে নানা ভোগান্তিতে। পরীক্ষার সময়সূচি নিয়ে বিকল্প চিন্তার পরামর্শও দেন অনেক অভিভাবক। ক্লাস 8-এ করোনাকালীন পরীক্ষার সময় পাইনি, অটো পাস দেওয়া হয়েছে। 9-এ তেমন পড়াশোনা হয়নি, আবার ক্লাস 10-এ বই 3 মাস পরে দেওয়া হয়েছে। ভালো মতন যদি পরীক্ষা দিতে পারে, এই গরম আর কষ্ট মনে থাকবে না। অফিস টাইম এবং এই পরীক্ষার স্টুডেন্টদের একটা বিরাট চাপ। রাজারবাগ পুলিশ লাইনে এসে এত জাম, যে কারণে আমরা সিএনজি ছেড়ে দিয়ে হেঁটে আসতে বাধ্য হয়েছি। প্রথম দিনে ঢাকা ও মানিকগঞ্জের 5 কেন্দ্রে পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন।
এ সময় অনিয়ম পেয়ে 2 কক্ষ পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রিফিংয়ে মন্ত্রী দাবি করেন, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। সকল বোর্ডের চেয়ারম্যানগণ বলেছেন পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই এবং হয়নি, এবং এই ধরনের কোনো আলোচনা নেই। প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যেই যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল। পরীক্ষা শেষে প্রশ্নপত্র সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল শিক্ষার্থীদের। আমরা পড়ে আসছি, সেই অনুযায়ী সবই আমাদের কমন পড়ছে, আমাদের তাকানোর প্রয়োজনও হয় নাই। আর নকল তো ভাই দূরের কথা ভাই। কেন্দ্রের পরিবেশ ভালো ছিল, হ্যাঁ স্ট্রিক্ট ছিল অনেক। ভিতরে ভালোই গার্ড দিছে, কেউ পিছে ঘুরতে পারে নাই, মানে যেমন দেওয়া উচিত তেমনই দিয়েছে। শিক্ষকরা বলছে যে তোমরা সবাই সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিবা এবং মানে হুড়াহুড়ি করবা না। এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী 20 মে। 7 থেকে 14 জুনের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। বুধবারের মধ্যে শান্তি চুক্তি না হলে ইরানে আবারও বোমা হামলা শুরু করবে পেন্টাগন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সময় ফুরিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের সেনা এবং যুদ্ধ জাহাজগুলো সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে যুদ্ধ শুরু হলে আমেরিকার জন্য বেশ বড় চমক অপেক্ষা করছে বলে পাল্টা সতর্কবার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রাষ্ট্রীয় গণমাধ্যমে তিনি বলেন, পেন্টাগনকে কড়া মাশুল গুনতে হবে। এদিকে বৈঠক নিয়ে অনিশ্চয়তার মাঝে উভয় পক্ষের যুদ্ধবিরতির সময় বাড়াতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান। আরও জানাচ্ছেন আদিল মোহাম্মদ। বুধবার শেষ হচ্ছে আমেরিকা ইরান যুদ্ধবিরতি। এর মাঝে উভয় পক্ষের শান্তি আলোচনা নিয়ে নানা জল্পনা কল্পনা ও অনিশ্চয়তার মাঝেই বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, এর পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সেই সাথে বেশ কিছু যুদ্ধজাহাজ উপসাগরীয় অঞ্চলকে ধীরে ধীরে ঘিরে ফেলেছে। সিএনবিসির সাথে একান্ত সাক্ষাৎকারে মঙ্গলবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সময় ফুরিয়ে যাচ্ছে, পেন্টাগন আবারও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। কোনো শান্তি চুক্তিতে পৌঁছতে না পারলে ইরানের মাটিতে আবারও নির্বিচারে বোমা ফেলা হবে। পাল্টা জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় গণমাধ্যমে সতর্ক করেছেন, যুদ্ধ শুরু হলে আমেরিকার জন্য বেশ বড় চমক অপেক্ষা করছে। কোনো ছোট ভুল করলেও পেন্টাগনকে কড়া মাশুল গুনতে হবে। এদিকে সূত্রের বরাতে সিএনএন দাবি করছে, প্রকাশ্যে বিরোধিতা করলেও তেহরানের প্রতিনিধিরা পাকিস্তান যাচ্ছেন। ওদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের নেতৃত্বে আমেরিকান প্রতিনিধি দলও বুধবার নাগাদ ইসলামাবাদ পৌঁছবে বলে জানিয়েছে আল জাজিরা। অন্যদিকে বৈঠক নিয়ে যত অনিশ্চয়তাই থাকুক না কেন, পাকিস্তানের রাজধানী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। 20,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য শহরে টহল দিচ্ছে, আর আলোচনার সম্ভাব্য হোটেল ঘিরে রাখা হয়েছে। এর মাঝেই উভয় পক্ষকে যুদ্ধবিরতির সময় বাড়াতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান। আদিব মোহাম্মদ, এটিএন বাংলা। মহাবত সৃষ্টি করে হামলার প্রতিবাদে ও কর্মপরিবেশের দাবিতে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল 9টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। এরপর হাসপাতালের জরুরি বিভাগের সামনে মানববন্ধন করেন বিক্ষুব্ধরা। ইন্টার্ন চিকিৎসকরা জানান, গত রোববার রাতে হাসপাতালের 13 নম্বর ওয়ার্ডে 2 জন পুরুষ ইন্টার্ন চিকিৎসককে মহাবত সৃষ্টি করে হেনস্থা করা হয়। এছাড়া সোমবার সন্ধ্যায় 36 নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসককেও হেনস্থার শিকার হন। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইন্টার্ন ডক্টর সোসাইটির সভাপতি তানভীর আহমেদ তৌকির। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বিআরবি হসপিটালস লিমিটেড প্রতিষ্ঠার 1 যুগ পূর্তি উদযাপিত হয়েছে। রাজধানীর পান্থপথে উদ্বোধন করেন বিআরবি হসপিটালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ পারভেজ রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোহাম্মদ শামসুর রহমান। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে বিআরবি হসপিটালের কনসালটেন্ট, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে উন্নত চিকিৎসা সেবা প্রদানে বিআরবি হসপিটালসকে ধন্যবাদ জানায়। প্রতিষ্ঠার 1 যুগে বিআরবি হসপিটাল চিকিৎসা সেবায় মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে এবং আগামীতেও উন্নত ও মানসম্পন্ন সেবা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। আন্তর্জাতিক সংবাদ। সামরিক বাহিনী সমর্থিত মিয়ানমারের নতুন সরকার চলতি বছরের জুলাইয়ের মধ্যে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন জান্তা প্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সরকারি এক বৈঠকে হ্লাইং বিদ্রোহীদের আলোচনায় আসার ওই প্রস্তাব দেন। বৈঠকে মিয়ানমারের এখনকার প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি চুক্তির অংশ নয় এমন বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আগামী 100 দিনের মধ্যে শান্তি আলোচনায় বসতে চান তিনি। তবে দুটি শীর্ষ বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন KNU এবং চীন ন্যাশনাল ফ্রন্ট CNF তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মানহানির মামলায় নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় কুষ্টিয়া 3 আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালতের বিচারক সুমন ভূঁইয়া এই আদেশ দেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত 2 এপ্রিল আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে 21 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। আজ মামলার নির্ধারিত দিনে মুফতি আমির হামজা আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আইন সকলের জন্যই সমান। আমরা সকল নিয়মকানুন মেনেই ওনার বিরুদ্ধে মামলা করেছি এবং উনি যদি সংসদ সদস্য সংসদ চলাতক অবস্থায় গ্রেপ্তার করতে হয় পুলিশ স্পিকারের পারমিশন নেবে। যেহেতু আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, এখানে অবশ্যই মাননীয় স্পিকার পারমিশন দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদ আয়োজিত বর্ষবরণ উৎসব 1433 অনুষ্ঠিত হল TSC-তে। দিনব্যাপী উৎসবে র্যালি, আনন্দ উল্লাস, বিভিন্ন উৎসব কেন্দ্রিক সুসজ্জিত স্টল ও সাংস্কৃতিক পরিবেশনায় ছিল মুখরিত। সেই সাথে নাচ, গান, কবিতা আর বাঁশির মূর্ছনায় জাঁকজমকপূর্ণ উপস্থাপনা। দেশে সাংস্কৃতিক অঙ্গনের প্রথিতযশা ব্যক্তিদের পরিবেশনার সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থাপনাও ছিল উপভোগ্যকর। খেলার খবর। এবার ডাচ বাংলা ব্যাংক পাওয়ার্ড বাই রকেট কো স্পন্সর রকেট পে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। নিউজিল্যান্ডের বিপক্ষে চমক রেখে প্রথম 2 টি-20-র জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এই প্রথম জাতীয় দলের ডাক পেয়েছেন অলরাউন্ডার আব্দুল গফফার সাকলাইন। 28 বছর বয়সী এই ক্রিকেটারকে টি-20 ফরম্যাটের পাওয়ার হিটিং সামর্থ্যের কারণে বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়া আরেক পেসার রিপন মণ্ডলও জায়গা পেয়েছেন এই স্কোয়াডে। গেল বিপিএলে পারফর্ম করে নজর কাড়েন তিনি। এই 2 ম্যাচে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে বিশ্রামে রাখা হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। জ্বালানির মূল্যবৃদ্ধিতে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়তে পারে বললেন তথ্য উপদেষ্টা। নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে 40 লাখ ফ্যামিলি কার্ড। সরকারি নানা উদ্যোগের পরও দুর্ভোগ কমছে না গ্রাহকদের। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে 2 দিন ভার্চুয়ালি বিচার কাজ চলবে সুপ্রিম কোর্টে। সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট বরাদ্দ না দিতে সরকার ও বিরোধী দল একমত। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা 53 প্রার্থীর।
3 মাস অন্তর সম্পাদকদের সাথে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। উদার গণতন্ত্রের পথে হাঁটলে সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি নোয়াবের। এবং শান্তি চুক্তি না হলে ইরানে আবারও বোমা হামলা শুরুর হুঁশিয়ারি ট্রাম্পের। আমেরিকার জন্য বড় চমক অপেক্ষা করছে, পাল্টা সতর্কবার্তা গালিবাফের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর A10 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/A10 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।